আমি শুরুতেই আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে আজকে দুর্গাঙ্গনের শিলান্যাস করলেন, সর্বধর্মের বার্তা তিনি দিলেন এবং যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স অর্থাৎ তোষণের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে যারা অভিযোগ করেন তাদের ঘুরিয়ে বার্তাও দিলেন। কি বললেন দেখব। আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন এবং আমাদের বাংলার পালঙ্কে আরেকটি মুকুট। বলতে পারেন দুর্গাপুজো তো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, ক্লাবে ক্লাবে হয়, তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায়? প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গা অঙ্গন 365 দিনই আপনারা দেখতে পাবেন। দুর্গা অঙ্গন টেন্ডার আশা করি হয়ে গেছে, দ্বিবেদী ফাইনাল হয়ে গেছে, এখন কাজ শুরুর পালা। জগন্নাথ ধামও তারা তৈরি করেছেন, সুতরাং আমি আশা করব তারা এই কাজটিও সুন্দর করে করবেন। আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি, আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক অর্থে অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। আমি শুরুতেই বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। আজকে একেবারে তালিকা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমলদা যে পশ্চিমবঙ্গে কোন কোন ধর্মীয় স্থানে ঢেলে উন্নয়ন তার সরকার করেছে। দুর্গাঙ্গনে তিনি শিলান্যাস আজকে করলেন। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একেবারে উত্তরবঙ্গে তিনি মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন। এরপরেও কি আপনি বলবেন যে সংখ্যালঘু তোষণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এরপরেও আপনি বলবেন যে তৃণমূল সরকারের আমলে যারা এখানকার হিন্দু তারা অসুরক্ষিত? এরপরেও বলবেন? এই তালিকাগুলো নিয়ে তুমি একটা কাজ করো, তোমার একজন সাংবাদিক না একটু মুর্শিদাবাদ পাঠিয়ে দাও। মুর্শিদাবাদে ওই ধুলিয়ান এবং শামশেরগঞ্জে যে মানুষগুলোকে উৎখাত করে দিয়েছিল জেহাদি শক্তি, তাদের মধ্যে শাসক তৃণমূলের এক গাদা লোক ছিল, তাদের একবার দেখাক যে হ্যাঁ পশ্চিমবঙ্গ এই ধর্মনিরপেক্ষতার নামে করেছে। আরে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বিজেপি করতো না, তারা বামপন্থী ছিল, তারপরেও তাদের বাইরে এনে কুপিয়ে কুপিয়ে খুন করেছে এই শাসক দলের মদতপুষ্ট ক্রিমিনালরা, এবং এই সরকারটা ফেল করেছে, দেখতে ব্যর্থ হয়েছে। এদের আমলেই কিন্তু আমরা দেখলাম দাঙ্গা হয়েছে হাওড়াতে, এদের আমলে একটা স্কুলের বাচ্চা সরস্বতী পুজো করতে গিয়ে মার খেয়েছে, আর এদের নেত্রী বলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি আছে। এরপরে এই রাজ্যের হিন্দুরা সুরক্ষিত, আপনি কি বলবেন? আমি তো মনে করি বলবেন না, একটা হিন্দুও মনে করে না। আমরা মনে করি একটা জেহাদি শক্তির হাতেই সরকার গেছে। 2026-এ এদের পতন নিশ্চিত। তারপরে যা যা অপরাধ করেছে, আমি বারবার এই কথাটা বলি কেন, কারণ সিপিএম অপরাধ করে পার পেয়ে গেছে, এরা কিন্তু অপরাধ করে পার পাবে না। কারণ ওই বদলা নয় বদল চাই, ওই গাল গল্প করে সিপিএম এর লোককে দলে ঢোকানোর কোনো প্রশ্ন নেই, এদের উত্তর দিতেই হবে পাবলিকের সামনে। দেবনারায়ণ সরকার, না আমি একটু বলি, ভাগ্যিস স্বামীজি এক জায়গায় লিখেছে, ফ্যানাটিক্যাল ক্রিউ ইন হিন্দুইজম, মোহামেডানিজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি হ্যাভ অলওয়েজ বিন অলমোস্ট এক্সক্লুসিভলি রিক্রুটেড অন দ্য লোয়ার প্লেন্স অফ ভক্তি। এই ধর্মান্ধদের যারা দল তৈরি হয় সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ধর্ম থেকে, তাদের ভক্তির পরিমাণটা কম থাকে। এই বিজেপিতে এই ধর্মান্ধের দল, তাদের ভক্তির পরিমাণটা কম থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের জন্য করেছে। সেকুলারটা কাকে বলে? আর ওরা শুধু হিন্দু হিন্দু, তার মানে ধর্মীয় গোলামি, তার মানে গোলামি গোলামি কি করে? হিন্দু 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 মুসলমানদের কেটে ফেলবো, মুসলমানদের ভোট চাই না, মুসলমানদের থাকতে পারবে না। এটা কি হচ্ছে? এটা কি ভারত? না আমি বলছি, আমি বিমল শঙ্কর নন্দকে থামালাম। আমি বলছি দেবনারায়ণ দা, এক সেকেন্ড, আমার কথায় দেবনারায়ণ দা শুনতে পাবেন না নইলে। আমি বলছি দেবনারায়ণ দা, এটা আপনার মনে হয় যে আমাদের রাজ্যের পক্ষে খুব ভালো একটা দৃষ্টান্ত, যেখানে কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়, সরস্বতী পুজো পুলিশের সিকিউরিটির মধ্যে দিয়ে করতে হচ্ছে? শুনুন, এখানে সরস্বতী পুজো, দুর্গা পুজো, শুনুন দু একটা ঘটনাকে আমি তো বলছি, কটা পুলিশ, সরস্বতী পুজো তো কয়েক লক্ষ হতে পারে।
একটা দুটো ঘটনা হলে আপনারা যদি আচ্ছা, দু একটা ঘটনার মধ্যে জাফরাবাদকে রাখছেন? রাজনীতি না না, আমি বলছি হরগোবিন্দ দাস, চন্দন দাসকে রাখছেন তো দু একটা ঘটনার মধ্যে? একটা দুটো ঘটনাকে আমি তো বলছি, হ্যাঁ। আমি কালকেও বলেছি, ইফ এ ফিউ ড্রপস অফ ওয়াটার ডার্টি দ্য ওশান ডাজ নট বিকাম ডার্টি। একটা সরকারকে কিছু ঘটনা 10.5 কোটি লোক কিছু ঘটনা ঘটলে, আর দেখুন তো উত্তরপ্রদেশ, আসাম থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ পর্যন্ত প্রতিদিন হাজার হাজার ঘটনার সঙ্গে না না, যুক্ত। পরিকল্পনা করে মানে জাফরাবাদের ঘটনা ঘটানো হয়েছিল, পরিকল্পনাটা করলো কে এখনো পর্যন্ত সেটা সামনে এলো না। এই তো কদিন আগে তো হচ্ছে। আমি বলছি বেসিক প্রশ্নটা হচ্ছে, বারে বারে জাফরাবাদের প্রসঙ্গ আসে, সেটা হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। আপনারা যদি এইটা দেখে থাকবেন যে একেবারে কোর্ট একটা 3 সদস্যের কমিটি গঠন করে দিয়েছিল, অনুসন্ধান কমিটি, তার রিপোর্ট দেখলে একেবারে বিস্মিত হতে হয়। সেটা হচ্ছে যে ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আততায়ীরা সেখানে দাঁড়িয়েছিল, ঘন্টার পর ঘন্টা ফোন করা হয়েছে। হ্যাঁ, পরিকল্পনাটা করলো কে, এইটা প্রশ্ন। আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে একবার দর্শকদের দেখাতে চাইবো যে কেন কেন এই সংশয়টা উঠছে, সামনে আসছে যে এইবারে একেবারে খোলাখুলি ধর্মীয় বিভাজনের প্রেক্ষাপটে কি 26-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার কারণ হুমায়ুন কবির তিনি বলছেন, কেউ যদি হিন্দু তোষণ করে আমি তো মুসলিম তোষণ, তার কথায় মোল্লা তোষণ তো করবোই, অন্তত সাজবো। কি বলেছেন হুমায়ুন কবির, যিনি জেইউপি জনতা উন্নয়ন পার্টির প্রধান, কি বলছেন দেখুন। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। আমি তো ডাইরেক্ট বলছি, পারলে আমাকে রুখেলে। মমতা ব্যানার্জি উন্নয়নবাদী তো মন্দির করার কম্পিটিশন করে বেড়াচ্ছে, তাহলে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন না? 26-এর ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রকটভাবে হবে। হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না, 200 সিট হিন্দু মেজরিটি সিট আছে, নির্ণয় করুক না, তারা 200 সিট মমতা ব্যানার্জিকে দিবে না শুভেন্দুকে দিবে, তারা হোক। আর আমি বলছি তো 100 সিট আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে 100 সিট জিতে দেখাবো। আমাকে সমর্থন করতে হবে, শুভেন্দুকেও করতে হবে, না হলে মমতা ব্যানার্জিকেও করতে হবে। হ্যাঁ, কোনো রাগ ঢাক নয় প্রদীপ দা, একেবারে খোলাখুলি এইটা বলছেন যে একদম প্রকটভাবে ধর্মীয় বিভাজনের প্রেক্ষাপটে 26-এর বিধানসভা ভোট হতে চলেছে। আমি বলছি এর আগে কোনো নির্বাচন এরকম খোলাখুলি ধর্মীয় বিভাজনের প্রেক্ষাপটে আমাদের রাজ্যে হয়েছে? ধর্মীয় বিভাজনটা আসলে অনেক দিন ধরেই তো চলছে, এখন সেখানে একটা নতুন উপকরণ হুমায়ুন কবির হয়েছেন। কিন্তু হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্যটা থেকে মানুষ খুব একটা আশ্বস্ত হবেন না। তার কারণ তিনি বলছেন যে ইলেকশনের পরে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, না হলে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন। তাহলে মানুষ হুমায়ুন কবিরকে কেন বেছে নেবেন যদি তিনি কোনো বিকল্প না দিতে পারেন? তিনি যদি মোল্লাতন্ত্র এখানে চালু করতে চান, আবার বলছেন হিন্দুদের সঙ্গে নিয়ে, তার তো ক্যান্ডিডেটে যাকে ক্যান্ডিডেট রাখলেন তাকেই আবার সরিয়ে দিলেন। কোনো তো মোল্লাতন্ত্র যে তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন, প্রার্থী প্রত্যাহারেই পরিষ্কার। ফলে আগে দেখতে হবে যে হুমায়ুন কবিরকে আমরা জনবিচ্ছিন্ন হিসাবে দেখতে চাই। একটা জনসুরজ পার্টি বিহারে হয়েছিল, অনেক মানুষ তার সঙ্গে এসেছিল, কিন্তু ভোটের ফলাফলে কি দেখা গেল? নিশ্চিহ্ন হয়ে গেল। ফলে হুমায়ুন কবিরের মতো যারা নতুন আমদানি হচ্ছে যে এখানে মোল্লাতন্ত্র করবে, তাকে কিন্তু মানুষ, সাধারণ মানুষ নেবে না, মুসলিমরাও নেবে না। তার কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুটো প্রধান বিরোধী দল যারা রয়েছে, তারা কেউ হিন্দু তোষণ করছে, কেউ বলছে যে মুসলিম তোষণ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন কি তিনি সেকুলার রাজনীতি করেন। আমার একটা জায়গাতেই প্রশ্ন যে সেকুলার রাজনীতি করাটা শুধুমাত্র কেন মন্দির বা মসজিদের মধ্যে করছে? সেকুলার পরিষেবা প্রদান,
যে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত মানুষ যাদের এই যে একটু আগে এসআইআরের যে দেখাচ্ছিলেন যে মানুষের অসুবিধা হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক, 2-3জন বিধায়ক কেন আটকে দিচ্ছে? সব বিধায়করা মিলে কেন আটকাচ্ছে না? সমন্বয়ের অভাব দলের অন্দরে? ফলে এই জায়গায় তৃণমূল কংগ্রেসকে কিন্তু আরো মানুষের পাশে থাকার যে বার্তা, সেটা আপনি সার্বিকভাবে একবার ভাবুন প্রদীপদা, যারা ধরুন এই 50 কিলোমিটার 60 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে গাড়িতে করে আসছেন, অ্যাম্বুলেন্সে করে আসছেন, এবার তাদের হাজার হাজার টাকা খরচা করে আসছেন, তাদের এই 2 ঘন্টা যে বন্ধ করে দিলেন, আমি দাপট দেখালাম যে আমি কি করতে পারি, কিভাবে কমিশনকে চ্যালেঞ্জ ছুটতে পারি, কিন্তু তাদের ভোগান্তির হিসাবটা কে নেবে? না সেটা না, আমি এক সেকেন্ড আমি শুধু বলছি যে এখন আমাদের এখানে হয়েছে যে যায় যদি যাক প্রাণ, ইলেকশন কমিশন ভগবান। মানে আপনি দেখুন ইলেকশন কমিশনের এসআইআর পর্বে বিএলও থেকে শুরু করে অনেক আত্মহত্যা দেখেছি। আমি সাধারণ মানুষকে অনুরোধ করব যে হিয়ারিং পর্বে আশঙ্কিত হয়ে আপনারা কোনো খারাপ পদক্ষেপের দিকে যাবেন না, আপনাদের সময় দেওয়া হবে এবং রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেককে অনুরোধ করব যে রাজনীতির আস্ফালন দেখাবেন না, মানুষের পাশে থাকুন। বিএলএকে যদি দরকার হয় সমস্ত রাজনৈতিক দল দিক, কোনো অসুবিধা নেই। যদি বন্ধ করতে হয় সব জায়গায় বন্ধ করুন, 1-2 জায়গায় বন্ধ আমি করুন। স্যারের সাথে একটা জায়গায় বলবো যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী, রূপশ্রী, এটা সমস্ত কাস্ট রিলিজনের লোকেদের দেওয়া হয়েছে। এখানে কোনো ভেদাভেদ বাংলা রাজনীতিতে হয় না, মমতা ব্যানার্জি করেননি। উনি যেটা বলছেন এটা আমি স্যারকে তথ্যটা বলে দিলাম। আর একটা কথা উনি যে বলছেন যে ইলেকশন কমিশন যে বিজেপির হয়ে কাজ করছে, এটা পার্লামেন্টের ভেতরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছে, পার্লামেন্টের বাইরে সমস্ত রাজনৈতিক দল বলেছে এরা মহারাষ্ট্রে কারচুপি করেছে, দিল্লিতে কারচুপি করেছে, পাটনা বিহারে কারচুপি করেছে। বাংলায় এরা ইলেকশন কমিশন চেষ্টা করছে, দিল্লির ইলেকশন কমিশন সেন্ট্রালি। আপনি আমাকে বলুন, এই আমি বলছি অভিযোগ নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস পর্যন্ত গিয়েছে, কিন্তু তারপরে কোন, আমি বলছি কমিশনের কোন কাজে স্টে লাগিয়েছে সর্বোচ্চ আদালত? কতগুলো অবজারভেশন আছে আপনি ইলেকশন আমি তারপরে অস্বীকার করছি না, নিঃসন্দেহে কমিশনকে গুচ্ছ প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে, কিন্তু কমিশনের কোন কাজে সম্পূর্ণ দাড়ি টেনে দিয়েছে বা স্টে করে দিয়েছে তার দায় দায়িত্ব কে নেবে? সুপ্রিম কোর্ট। তারা তো সুইসাইডাল নোটে লিখে দিয়ে গেল যে ইলেকশন কমিশনের জন্য মারা গেছে। এর জন্য বিজেপি আর ইলেকশন কমিশন রেসপন্সিবল। এই মন্দির মসজিদ নিয়ে আলোচনা স্পষ্ট করে আমরা বলি যে মন্দির মসজিদ যদি তৈরি হয় কখনো রাষ্ট্রীয় অর্থে সেটা হবে না, এটা সাংবিধানিক নিয়ম। একটা বিশাল মন্দির হয়েছে রাম মন্দির, রাষ্ট্র একটা পয়সা মন্দিরে খরচ করেনি, এই আমার আপনার মতো মানুষগুলো টাকা দিয়েছে, সেই টাকাই হচ্ছে। দীঘাতে মন্দির যদি সেইভাবে খরচ হতো কারোর কিচ্ছু বলা হচ্ছিল না, কিন্তু রাষ্ট্রীয় অর্থে মন্দির তৈরি, মসজিদ তৈরি হয় না। এরা সেকুলারিজম নাম করে সেই ভুলটা করছে। এরা জানে যে মুসলিমদের এতদিন ওরা মাথায় টুপি দিয়েছে, এবার তারা ঘুরে দাঁড়িয়েছে, এবার হিন্দু তোষণের দিকে যাচ্ছে। হিন্দুরা বুঝে গেছে যে পশ্চিম বাংলায় এই জেহাদি রাজত্বে তাদের অবস্থাটা কি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন কমিশন যখন তাদের বিহারে চালু করলো এসআইআর, কেউ কিচ্ছু বলেনি, মহুয়ামুত্র দৌড়ে গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলল এসআইআর করাটা এদের দায়িত্বের মধ্যে পড়ে। না, কেউ কিচ্ছু বলেনি, তার কারণ তৃণমূল এটা স্পষ্ট করে দিয়েছে যে বিহারে বিরোধীরা কমিশনের এই ছককে ধরতে পারেনি, যেখানে এইখানে তৃণমূল কংগ্রেস করে দেখাতে পারছে। তৃণমূল কংগ্রেস অত্যন্ত বলিষ্ঠ, কোন রকম ছক ছলচাতুরি এখানে কার্যকর করতে দেবে না, স্পষ্ট করে দিয়েছে। বেশ 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 আমি এবারে হুমায়ুন কবিরের বক্তব্য, যেটা কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একেবারে হিন্দুদের কথা বলেন, আমি তো একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে এক ব্র্যাকেটে নিয়ে তিনি বলছেন আমি তাহলে তো মুসলিম বা মোল্লাদের জন্য কথা বলবোই, অন্তত সাজবো। এবার এইটা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি, পরপর দেখবো, তারপর কলতানের কাছে ফিরছি। কোনো অবস্থাতেই এই হিন্দু মুসলমান এই ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিটা তৃণমূল করে না, এটা উন্নয়নের রাজনীতি হয়। মুসলিম সম্প্রদায় তারা জানেন যে গোটা ভারতের মধ্যে সংহতি সম্প্রীতি সেটা বাংলায় আছে। ফলে এই ধরনের বিষ প্রচার সংখ্যা লঘুরাও এই হুমায়ুন কবিরকে পাত্তা দেবেন না, সংখ্যা গুরুরাও পাত্তা দেবেন না। বিজেপি দলীয় মুখপাত্রের মতো কথা বলছেন। বিজেপি যেগুলো চাইছে উনি সেগুলো মুখে বলছেন। আমরা তো বারবার বলছি বিজেপি এবার এরকম সব কিছু বি টিম, সি টিম, ডি টিম খুচরো পকেটে কিছু মুখোশধারী বিপ্লবী তৈরি করে কিছু ভোট ভাগের তাল করছে, ওসব হবে না। বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের। ঠিকই বলছেন, তো তৃণমূলের বি টিম
তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী, উনি উপমুখ্যমন্ত্রী। কারণ সংখ্যালঘুরাও তো এখন তৃণমূলের বিরুদ্ধে। সংখ্যালঘুরা বকটুই জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছে মহিলা শিশুদের। মরছে মুসলমান, মারছে মুসলমান। পরিস্থিতি তো এটাই। সংখ্যালঘু গ্রামগুলোতে আগুন জ্বলছে, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এবং প্রত্যেক ক্ষেত্রে মৃতের পরিবার বলছে যে হত্যা অন্য কেউ করেনি, যারা করেছে তারা তৃণমূল কংগ্রেসের। তবে সেই জায়গায় তৃণমূলের একটা প্ল্যান বি, যে আমরা দখলদারি করে লুটতরাজ করে যদি ভোটে জিততে না পারি, তাহলে পশ্চিমবঙ্গকে যারা পশ্চিম বাংলাদেশ বানিয়ে যারা ধর্মান্ধ মৌলবাদকে রাজ্যে নিয়ে আসছে, সীমান্তবর্তী জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে, তাদের থেকে জিতবে। দেখুন, দুপক্ষই বলছেন যে বি টিম হচ্ছেন হুমায়ুন কবির, কিন্তু কার বি টিম সেটা নিয়ে দুপক্ষে দুরকম বক্তব্য আছে। আমি বলছি কলতান, সেই কারণে কি হুমায়ুন কবির অত্যন্ত সচেতনভাবে এই কথাটা বলছেন যে শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে সমর্থন করতে হবে? মানে আমার দুটো হাত, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বাড়িয়ে রাখলাম আর একটা শুভেন্দু অধিকারীর দিকে বাড়িয়ে রাখলাম। হুমায়ুন কবিরের আজকের বক্তব্য, সেটা তো এই রাজ্যে যে সরকার গত কয়েক বছর ধরে চলছে, তারা যে ধরনের কাজ করেছে তার প্রতিফলনই। আরএসএস যে প্ল্যানিং গোটা দেশের জন্য নামিয়ে এনেছে, যে রাজনীতিটা হতে হবে মন্দির মসজিদ ভিত্তিক, তার বাইরে যাওয়া যাবে না, তাহলে এখন আমার পশ্চিমবাংলায় রাজনীতি সেই ভিত্তিতেই হচ্ছে। ফলে আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাখুক আর নতুন কাউকে 26-এর পর তারা প্রজেক্ট করুক বিজেপির হয়ে, একই ব্যাপার দাঁড়ায়। আজকে ওইখানে ইকো পার্ক না, ওইখানটায় মুখ্যমন্ত্রী অনেক ফিরিস্তি দিয়েছেন, কোথায় কোথায় কি করেছেন, লিস্ট তুলে ধরেছেন। 34 বছরের বামফ্রন্ট সরকার 33,000 নতুন প্রাইমারি স্কুল করেছিল, 7,000 নতুন সেকেন্ডারি স্কুল করেছিল। এই ধরনের ফিরিস্তি মুখ্যমন্ত্রী কখনো দিতে পারবেন না। তিনি যে ফিরিস্তি তার আমলে হয়েছে যে স্কুলের ড্রপ আউটের সংখ্যা জাতীয় গড়ের থেকে বেশি, ছাত্র শিক্ষক রেশিও 2008-এ ছিল 35 জন ছাত্রপিছু একজন শিক্ষক, এখন দাঁড়িয়েছে 75 ছাত্রপিছু একজন শিক্ষক। বাজারের ডিম 8 টাকা, এখানে প্রাইমারিতে মিড ডে মিলের জন্য খাবারের বরাদ্দ 6 টাকা। এইগুলো নিয়ে যদি চর্চা হয় তাহলে তো মুখ্যমন্ত্রী ডাহা ফেল, তার ওই সাদা খাতায় জমা দেওয়া ভিডিওর মতো, যাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যন্ত্রণার থেকে বাঁচতে, এই প্রশ্নের আঙুল যাতে ওর দিকে না ওঠে, তার জন্য মন্দির হবে না মসজিদ হবে, মসজিদ হবে না মন্দির হবে বিতর্ক হচ্ছে। কালকে আমি যদি খুব ভুল না করি, অভিষেক বাবু বোধহয়, মাননীয় সাংসদ, তিনি বোধহয় হুমায়ুন কবির প্রসঙ্গে বলেছেন যে মন্দির মসজিদ করার তো ব্যাপার নয়, উন্নয়নের কথা বলতে হবে, এরকম কিছু একটা কালকে বা পরশু বলেছিলেন। আজকেও কুণালবাবু বললেন যে না, উন্নয়নের কথা বলতে হবে, সেকুলার হতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ভাগাভাগিটা কেন? একজন যদি মন্দির করতে যাচ্ছেন তাকে আপনি বলছেন এইটা এই ভাগে, আরেকজন মসজিদ করতে যাচ্ছেন ওই ভাগে। এই ভাগাভাগিটা আসলে কে কোন কথা কাকে ঘুরিয়ে কাকে বলতে চাইছেন, এইটা বুঝতে বুঝতে না পশ্চিমবাংলায় ভোটটা চলে যায়। আমরা বলছি পশ্চিমবাংলায় ভোটটা হতে হবে রুটি রুজির জন্য, স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে ছেলে মেয়ে তাদের জন্য। মানে যেটা কলতান বলতে চাইছে সেটা হচ্ছে, উন্নয়নের প্রশ্ন যদি আসে তাহলে এই রাজ্যের শাসক দল বা সরকার রীতিমতন ঢোক গিলতে হবে, সেই জন্য ধর্ম নামক আফিমে জনগণকে বুঁদ করে রাখার সচেতন প্রয়াস করা হচ্ছে। আমাদের এই প্রাইমারি স্কুল হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কত সেকেন্ডারি স্কুল হয়েছে, কত আইটিআই, কত টাকা দেওয়া হয়, ইঞ্জিনিয়ারিং, কত ডাক্তার, আমরা একটা প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে, 8,000 স্কুল বন্ধ হয়েছে, এই সময় হয়েছে রাষ্ট্রপতি দপ্তর আছে, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলে একটা নতুন দেখুন, কে মিথ্যে বলছে কে সত্যি বলছে, মানুষ কার্ডটা গ্রহণ করবে সেটা তো হবে যখন সেই মানুষ গণতান্ত্রিক অধিকার তার প্রয়োগ করবেন ইভিএম এর বোতাম টিপে। এবার আপনাদের দেখাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর আর কিছু সময়ের মধ্যে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছরের শেষ 3টে দিন এ রাজ্যেই তিনি থাকবেন। সল্টলেকে বিজেপির কার্যালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে, স্নিফার ডগ নিয়ে তল্লাশি চলেছে। 3 দিনের এই সফরে বিধানসভা ভোটে রণকৌশল ঠিক করতে পারেন অমিত শাহ বলে সূত্রের খবর। এইটা হচ্ছে অমিত শাহকে স্বাগত জানানোর জন্য রীতিমতন একেবারে ঢাক ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে। বিমানবন্দরের ছবি দেখছেন, যেখানে কিছু সময়ের মধ্যে অমিত শাহর বিমান আসবে এবং তাকে এইভাবে অভ্যর্থনা জানানোর জন্য ঢাক এবং কাঠি নিয়ে প্রচুর মহিলাদের দেখা যাচ্ছে, স্বাগত জানাতে তারা প্রস্তুত। ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্য তিনিও পৌঁছে গিয়েছেন বিমানবন্দরে।
আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে আসবো। আমি যে বিষয়টা নিয়ে এই এতক্ষণ ধরে আলোচনা করছিলাম সেটা হচ্ছে দুটো দিক। এক হচ্ছে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি যে জায়গায় যাচ্ছে অরিন্দম দা, এবং তার পাশে আগের পর্বে আমি যেটা দেখাচ্ছিলাম যে খোদ পোল অবজারভার, মানে যিনি এখানকার নির্বাচনী পর্যবেক্ষক, তিনি যদি আক্রান্ত হন, তার গাড়িতে যদি এভাবে দিনে দুপুরে হামলার ঘটনা ঘটে, আমাদের আশঙ্কা হচ্ছে যে আমাদের রাজ্যে এমনিতেই বিধানসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে, সেই গৌরবের দিন নেই। আবার এরকম একটা ঘটনা ঘটবে না তো? আবার রক্তস্নাত ভোট হবে না তো? সত্যি মানে ইলেকশন আসা মানেই যেন একটা অশান্তির বাতাবরণ, যেটা সত্যি ভয়ের কারণ। আগে ছিল ইলেকশন মানে হচ্ছে কি একটা শান্তি, একটা উৎসবের মতো ছিল। বিগত কয়েক বছর ধরে সিন্স আপনাকে বলেছি 2018 সাল থেকে আমি দেখে আসছি। কিন্তু আপনারা যে ধর্ম নিয়ে বলছেন, এই ধর্ম বিভাজনের জন্য কিন্তু আজকে দেশ ভাগ হলো। কিন্তু আপনারা এটাও বোধহয় জানেন যে জিন্না যে আজকে দেশ বিভাগ করেছিল, তার কি চরম করুণ পরিণতি আমরা লক্ষ্য করেছি। উনি পরবর্তীকালে তার মেয়েরা আজকে বম্বেতে সারা জীবন কাটিয়েছে, গিয়ে পাকিস্তানে যাব না। এবার আপনারা দুটো জিনিস বলেছেন, এই ধর্মর নামে মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো করেছেন, এবং অযোধ্যাতে দেখেছি প্রচুর মানুষের আজকে কিন্তু একটা সোর্স অফ ইনকাম হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। দীঘাতেও হয়েছে, আজকে আমরা অযোধ্যাতেও দেখেছি হাজার হাজার মানুষ, আমার রিলেটিভরা ঘুরে এসছে। কিন্তু আপনি উন্নয়নের কথা দাদা বললেন, আমার গেস্ট বললেন, আপনি আমাকে শেষ করছি একটা কথা বলে, মুর্শিদাবাদে যে কার্তিক মহারাজকে নাকি অ্যারেস্ট করার জন্য প্রক্রিয়া চলেছিল, আপনি বোধহয় খোঁজ নিয়েছেন, এই কার্তিক মহারাজ আজকে ওখানে কতগুলো স্কুল করেছে দেবনারায়ণ সরকার, এবং সবচেয়ে আশ্চর্য যে 70% আজকে সংখ্যালঘু কিন্তু ওখানে দেবনারায়ণ সরকার। না, আমার শুধু একটা কথা বলবো, আজকে সরকারকে বলা হয় এই সরকারের কিচ্ছু নেই। 20,000 কোটি টাকা রাজস্ব ছিল মাত্র পশ্চিমবঙ্গে এই বামফ্রন্টের 10-11-তে, আর এখন প্রায় ওই নিজস্ব রাজস্ব প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি হয়ে যাচ্ছে। সুতরাং নিশ্চয়ই নয় স্কুল বন্ধ না, এটা তোমাদের ডিটেইল দেখুন, কত স্কুল বন্ধ হয়েছে, কত মমতা খুলেছে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তোমার মধ্যে ঢোকে নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করো না, মিথ্যা তৈরি করা যায়। তুমি দেখো না আজকে কলতান দাশগুপ্ত, রাজস্বটা বাড়লো কি প্রাইমারি কলতান দাশগুপ্ত, কারখানা তো হয়নি, কাজ তো হয়নি, 100 দিনের টাকা তো বন্ধ, পরিযায়ী শ্রমিকরা তো বাইরে, বিড়ি শ্রমিকরা তো যন্ত্রণায় ভুগছে। তাহলে কি করে রাজস্বটা বাড়লো, কোথা থেকে বাড়লো, শুধু মদের দোকান থেকে বাড়লো কিনা সেই তথ্য আপনি বলুন। বেশ, আমি দুজনকে থামালাম, আবার একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তিনজনকে থামাচ্ছি। বিমল শঙ্কর নন্দ। অসুবিধা একটাই, অসুবিধা হচ্ছে এই রাজ্যের যে শাসক দল, সেটাই সমস্ত অসুবিধার প্রধান কারণ। ওরাই হচ্ছে সম্পূর্ণভাবে একটা জেহাদি শক্তির দালাল, ওরাই হচ্ছে অপদার্থ প্রশাসন, ওরাই গোটা সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। এই অসুবিধা দূর করতে পারলে পশ্চিমবাংলা ঠিক হয়ে যাবে। 2026-এ এরা হারবে, 2026-এ মমতা। আমি শুধু একটা জিনিসই প্রতীক চট্টোপাধ্যায় থেকে বুঝতে চাইছি, সেটা হচ্ছে সব রাজনৈতিক দল, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম, কংগ্রেস, সমস্ত রাজনৈতিক দল তারা তো মানুষের জন্য রাজনীতি করেন বলে দাবি করেন। যেভাবে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, তাতে মানুষের কোন স্বার্থটা এখানে সিদ্ধ হচ্ছে? না, ওই যে মানুষ হচ্ছে গিয়ে 365 দিনের মধ্যে যে কোনো একটা দিন এখানে আসতে পারবে, দেখতে পারবে। আমার মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেটা করছেন খুব ভালো। আর একটুখানি এগিয়ে গিয়ে একটা স্বর্ণ মন্দিরের আদলে একটা কিছু এখানে, এবং আজমির শরীফের আদলে, তাহলে যেটা হবে যে পশ্চিমবঙ্গে মানুষ সব কিছু পেয়ে যাবে। ইকো পার্কের ওইখানে গেলে সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে বোঝা যাবে যে তিনি শুধু হিন্দুদের তোষণ করছেন বা সব হিন্দুত্ব করছেন, এটা নয়। না না, ফুরফুরা শরীফ একটা হবে না, একটা হবে না। তাহলে জগন্নাথ মন্দির আছে, তাহলে আবার জগন্নাথ মন্দির হয়েছে না। আমি বলছি, আমি ভালো কথা বলছি, আমি আপনাদের পক্ষে কথা বলছি। আপনি শুনুন, আমি বলার চেষ্টা করছি যে একটা সেকুলার রাজনীতি করছেন, তাহলে সব কিছু দিয়ে দিন, সব কমিউনিটির জন্য করে দিন। আমি বলছি একটা শিখদের জন্য করে দিন, একটা শিখদের জন্য করে দিন, তাহলে সমস্ত আমি একেবারে আলোচনাটা যেটা দিয়ে শুরু করেছিলাম, এবং যেটা একেবারে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলছেন যে বয়স্ক মানুষ যারা, তাদের কেন এসআইআর এর শুনানিতে সশরীরে এত কষ্ট সহ্য করে যেতে হবে? কেন কমিশন একেবারে বাড়িতে গিয়ে তাদের শুনানি পর্বটা নিশ্চিত করবে না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.